নমস্কার, আমার ইউটিউব চ্যানেলে ছাত্রছাত্রীদের স্বাগত জানাই। আজকের যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটি একাদশ শ্রেণীর সান্দ্রতা বা ভিসকোসিটি। তাই সান্দ্রতা বা ভিসকোসিটি আলোচনা করার পূর্বে দুটো একটা সাধারণ জিনিস একটু জেনে নিই, তারপর আমরা একেবারে আমাদের মূল যে অংশ সান্দ্রতা বা পৃষ্ঠটান সেই জায়গায় চলে আসব। এখন তরলের বা গ্যাসের অর্থাৎ প্রবাহীদের যে প্রবাহ হয়, এই প্রবাহকে আমরা দুভাগে ভাগ করি। একটি হচ্ছে শান্ত বা ধারারেখ প্রবাহ, আর একটা হলো অশান্ত বা বিক্ষুব্ধ প্রবাহ। তবে শান্ত প্রবাহ বা ধারারেখ প্রবাহ বা স্ট্রিম লাইন ফ্লো কোনটাকে বলছি আমরা? না, যদি তরল যখন প্রবাহিত হয় বা গ্যাস যখন প্রবাহিত, প্রবাহী যখন প্রবাহিত হয়, তখন তাদের প্রবাহের যে কোনো বিন্দুতে যদি গতিবেগের মান এবং অভিমুখ একই থাকে এবং প্রত্যেকটা কণা তরল বা গ্যাসের তার পূর্ববর্তী যে কণা তার গতিপথ অনুসরণ করে চলে, তাহলে সেই কণাগুলির মধ্যে কোনো সংঘর্ষ বা কলিশন ঘটে না। সেই ধরনের তরলের বা গ্যাসের প্রবাহকে আমরা ধারারেখ প্রবাহ বা শান্ত প্রবাহ বা স্ট্রিম লাইন ফ্লো বলব। আর এক ধরনের প্রবাহ আছে আমাদের, তার নাম হলো অশান্ত প্রবাহ বা বিক্ষুব্ধ প্রবাহ বা টার্বুলেন্ট ফ্লো। এটা কি ধরনের? না, যদি তরল প্রবাহের বা গ্যাস প্রবাহের প্রত্যেকটা বিন্দুতে গতিবেগের মান অভিমুখ সমান যদি না হয়, যদি তারা এলোমেলো বা বিক্ষিপ্তভাবে চলাচল করে, তাদের মধ্যে সংঘর্ষও ঘটে, এই ধরনের প্রবাহকে আমরা বলি অশান্ত প্রবাহ বা বিক্ষুব্ধ প্রবাহ বা টার্বুলেন্ট ফ্লো। এই হলো দু ধরনের প্রবাহের কথা আমরা জানলাম। এবং আরও একটা কথা এই সূত্রে বলে রাখি, বিশেষত তরলের যখন প্রবাহিত হয়, যদি তরল প্রবাহের গতিবেগটা কম থাকে অর্থাৎ অল্প গতিবেগ থাকে, তখন সেই তরলের প্রবাহটা শান্ত বা ধারারেখ প্রবাহ বা স্ট্রিমলাইন ফ্লো হয়। কিন্তু তরলের গতিবেগটা কিছুটা বেড়ে গেলে বা গতিবেগটা বেশি হলে, তখন সেটা শান্ত বা ধারারেখ বা স্ট্রিমলাইন ফ্লো না থেকে সেটা অশান্ত বা বিক্ষুব্ধ প্রবাহ হয়ে যায়। এই ধারারেখ প্রবাহের ক্ষেত্রে আরও একটি কথা মনে রাখতে হবে, দুটি ধারারেখ প্রবাহ কখনো বা দুটি ধারারেখা এরা কখনো পরস্পরকে ছেদ করতে পারে না। কারণ ছেদ করলেই, দুটি ধারারেখ প্রবাহ যদি পরস্পরকে ছেদ করে, তাহলে আমরা দেখতে পাচ্ছি দুটি ধারারেখ প্রবাহ ছেদ করেছে। ছেদ করলেই একটি ছেদ বিন্দু পাবো। এই ছেদ বিন্দুতে দুটি তরল প্রবাহের জন্যে দুটি স্পর্শক অঙ্কন করতে পারবো। আসলে এই যে স্পর্শকগুলো দেখানো হয়েছে, এই স্পর্শকগুলো তরলের গতির অভিমুখ নির্দেশ করবে। এখন কোনো একটি বিন্দুতে তরলের গতির অভিমুখ দুটো, এটা অবাস্তব ব্যাপার, সেজন্য দুটি ধারারেখা বা দুটি ধারারেখ প্রবাহ কখনো পরস্পরকে ছেদ করতে পারে না। এরপর আমি আসি সংশক্তি এবং আসঞ্জন নামক দুটি বলের কথা। সংশক্তি কি? না, একই পদার্থের অণুগুলোর মধ্যে পারস্পরিক আকর্ষণ বলকে বলা হয় সংশক্তি বল। যেমন একটা লোহার দণ্ড যদি নিই, তাহলে তার মধ্যে লোহার যে কণা বা লোহার যে পরমাণুগুলি আছে, তারা পরস্পরকে আকর্ষণ করে একসঙ্গে একটা দণ্ডের আকারে রয়েছে। এই যে আকর্ষণ, এটাকে আমরা বলছি সংশক্তি বল। আর এক ধরনের বল আছে, তার নাম হচ্ছে আসঞ্জন বল। সেটা কি? না, দুটি ভিন্ন পদার্থের অণু বা কণার মধ্যে পারস্পরিক আকর্ষণকে আমরা বলি আসঞ্জন বল। দুটি ভিন্ন পদার্থ, না কোনো একটি, ধরা যাক কোনো একটি থালাতে তেল ঢালা হয়েছে, তাহলে সেখানে থালার অণু আর তেলের অণুর মধ্যে পারস্পরিক একটা যে আকর্ষণ বল ক্রিয়া করে, তার নাম হলো আসঞ্জন বল। এই দুটি বলের কথা আমাদের একটু জানার দরকার আছে। এরপর আমরা একদম আমাদের মুখ্য যে আলোচনার বিষয়, সেটি হলো সান্দ্রতা। সেই সান্দ্রতায় চলে আসে। তাহলে সান্দ্রতা কি? আসলে কোনো একটা অনুভূমিক তলের ওপর দিয়ে যখন তরল প্রবাহিত হয়, তখন এই তরল প্রবাহিত হওয়ার সময় খেয়াল রাখলেই বোঝা যাবে যে তরলের যে স্তরটি একেবারে ভূমি বা মেঝের সঙ্গে সংস্পর্শে আছে, সেই স্তরটির গতিবেগ শূন্য আসঞ্জন বলের জন্য। ঠিক তার যে ওপরের স্তরটি, তার গতিবেগ তার থেকে কিছুটা বেশি। তার ওপরের স্তরটি
তরলের যে স্তরটি তার গতিবেগ তার থেকে বেশি, অর্থাৎ নিচে থেকে একেবারে ভূমি সংলগ্ন যে স্তরটি তার গতিবেগ 0, তার যত ওপরের দিকে উঠে যাবে সেই তরলের গতিবেগ তত বাড়বে। এখন তরল যখন কোনো মেঝে বা অনুভূমিক তলের উপর দিয়ে যাওয়ার চেষ্টা করে, পরস্পর দুটো যে সংস্পর্শ তল তারা পরস্পরের গতিটাকে বা আপেক্ষিক গতিটাকে রোধ করার বা বাধা দেওয়ার চেষ্টা করে। এই যে তাদের গতিটাকে রোধ করলো বা বাধা দেওয়ার সৃষ্টি করলো, এই ঘটনাটার নামই হলো সান্দ্রতা বা ভিসকোসিটি। অনেক ক্ষেত্রে এই সান্দ্রতাটাকে আমাদের কঠিন পদার্থের ঘর্ষণের সঙ্গে তুলনা করা হয়, কারণ ঘর্ষণের মতো অনেকটাই এই সান্দ্রতা ক্রিয়া করে। সেজন্যে অনেক সময় এই সান্দ্রতাকে তরলের অভ্যন্তরীণ ঘর্ষণ নামেও অভিহিত করা হয়ে থাকে। অর্থাৎ তরল স্তরগুলো চলাচল করার সময় তাদের মধ্যে তারা পরস্পরের আপেক্ষিক গতি রোধ করার চেষ্টা করে, ইহাই হলো সান্দ্রতা বা ভিসকোসিটি। এখন সব তরলের যে সান্দ্রতা সমান নয় তা তো বুঝতে পারি আমরা নিশ্চয়ই। যেমন দেখা যাক, জলকে গড়িয়ে দিলে জলটা যতটা সচলভাবে গড়িয়ে যাবে, মধুকে গড়িয়ে দিলে বা আলকাতরাকে গড়িয়ে দিলে সে মধু বা আলকাতরা ততটা সচলভাবে গড়িয়ে যাবে না। সেজন্যে আমরা বলতে পারি সেখান থেকে যে জলের থেকে এই মধু বা আলকাতরা এদের সান্দ্রতা কিন্তু তুলনামূলকভাবে বেশি। অর্থাৎ বিভিন্ন তরলের সান্দ্রতার মান কিন্তু বিভিন্ন। সেই জন্যে আমরা একটু দেখে নিই যে এই সান্দ্রতা যার কথা বলা হচ্ছে, এই সান্দ্রতা বা সান্দ্রতা জনিত যে বল, এটা কী কী বিষয়ের উপর নির্ভর করে, এই কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, এটা আমরা স্যার আইজ্যাক নিউটনের কাছ থেকে জানতে পেরেছি। ধরা যাক এটা একটা মেঝে বা ভূমি, এটা মেঝে বা ভূমি, মেঝে থেকে কিছুটা ওপরে একটি তরলের স্তর আছে, আমি তাদের নাম দিলাম PQ, একটি তরলের স্তর আছে, এর উপরে আরো একটি তরলের স্তর আছে, তার নাম দিলাম XY। এই দুটি তরলের স্তর রয়েছে, প্রত্যেকটি তরলের স্তরের ক্ষেত্রফল হচ্ছে A। তরলের এই যে PQ তরলের স্তরটি, সেই তরলের স্তরটির গতিবেগ হচ্ছে V। আর একটু আগেই বলেছি যত ওপরের দিকে যাওয়া যাবে গতিবেগ তত বৃদ্ধি পাবে। ধরা যাক এই XY যে তলটা রয়েছে তার গতিবেগ বা তার সেই তরলের স্তরটা গতিবেগ V+dV, মানে V এর থেকে সামান্য কিছুটা বেশি dV। এখন এই যে দুটো তরলের স্তর আছে, এটাকে XY না দিয়ে একটু নামটা চেঞ্জ করে দিতে পারি, এটাকে RS করে দিই, সুবিধা হবে। আচ্ছা, এই যে দুটো তরলের স্তর, এই তরলের স্তর দুটোর পারস্পরিক দূরত্ব হলো x। এখন দেখা যাক এই দুটো তরলের স্তরের মধ্যে কি ধরনের সান্দ্রতা বল ক্রিয়া করে সেটা আমরা একটু দেখে নিই। এখন তরলের স্তর দুটোর মধ্যে যে সান্দ্র বল ক্রিয়া করে F সমানুপাতিক A, অর্থাৎ সান্দ্রতা বলটা তরল স্তরের ক্ষেত্রফলের সঙ্গে সমানুপাতিক, ক্ষেত্রফল বাড়লে সান্দ্রতা বলটা বাড়বে। F সমানুপাতিক এই যে তরল স্তর দুটো, এদের আপেক্ষিক গতিবেগ বা গতিবেগের পার্থক্যের সঙ্গে সমানুপাতিক। বুঝতেই পারা যাচ্ছে দুজনের গতিবেগের পার্থক্য বা যেটাকে আমরা আপেক্ষিক গতিবেগ বা রিলেটিভ ভেলোসিটি বলি সেটা হলো dV। এই সান্দ্রতা বলটা তরলের স্তর দুটোর মাঝে আছে, দূরত্বটাকে x না দিয়ে আমি ছোট দূরত্ব তো এটাকে dx করে দিই, সুবিধা হবে করতে, dx করলাম। তো তরলের স্তর দুটোর তরলের স্তর খুবই কাছাকাছি, দূরত্ব খুবই কম হবে। তো তরলের স্তর দুটোর যে মাঝের দূরত্ব, সেই দূরত্বের সাথে ব্যস্তানুপাতিক। তাহলে এই কতকগুলি বিষয়ের ওপরে সান্দ্রতা বল F নির্ভর করে। যৌগিক ভেদের নিয়ম অনুযায়ী এদের দিকে যদি একত্রিত করি তাহলে আসবে F সমানুপাতিক A × dV/dx। এখন সমানুপাতিককে সমান করার জন্য একটা ধ্রুবক আনার প্রয়োজন হয়, এখানেও আমি ধ্রুবকটা আনলাম F সমান ইটা A × dV/dx। এটাকে ইটা বলা হয়, ইহার নামই হলো সান্দ্রতাঙ্ক বা কোএফিসিয়েন্ট অফ ভিসকোসিটি। তাহলে এই হলো নিউটনের সান্দ্রতা জনিত সূত্র, F সমান ইটা A × dV/dx। যে সমস্ত তরল নিউটনের এ সূত্রটা মেনে চলে তাদের দিকে আমরা নিউটনীয় তরল বলবো, আর যারা নিউটনের এ সূত্রটাকে মেনে চলে না তাদের দিকে আমরা অনিউটনীয় তরল বলবো আমরা। আচ্ছা, এখান থেকে আমরা এক কাজ করে নিই যে সান্দ্রতাঙ্ক কাকে বলে সেটা নির্ণয় করার চেষ্টা করে নিই। না, সান্দ্রতাঙ্ক কাকে বলে না, A সমান যদি 1 হয়
dx সমান যদি 1 হয় তাহলে dv সমান যদি 1 হয় তাহলে f সমান ইটা আমরা বলতে পারবো। অর্থাৎ এখান থেকে সান্দ্রতার সংজ্ঞা আমরা তৈরি করে নিই যে একক ক্ষেত্রফল বিশিষ্ট দুটি তরলের স্তর পরস্পর একক দূরত্বে থেকে একক আপেক্ষিক গতিবেগ বজায় রাখার জন্য যে পরিমাণ সান্দ্রতা বল ক্রিয়া করে তাহার নামই হলো সান্দ্রতাঙ্ক বা কোএফিসিয়েন্ট অফ ভিসকোসিটি। এখন এখান থেকে আমরা যে সান্দ্রতাঙ্কের কথা বলছি, এই সান্দ্রতাঙ্কের যদি এককের কথা ভাবি, সিজিএস পদ্ধতিতে এই সান্দ্রতাঙ্কের একক হচ্ছে পয়েস, পিওআইএসি, আর এসআই পদ্ধতিতে এই সান্দ্রতাঙ্কের একক হলো ডেকা পয়েস। তাহলে এখান থেকে আমরা এই একই রকম ভাবে বা এই ধারণা থেকেই পয়েস বা ডেকা পয়েসের সংজ্ঞা আমরা তৈরি করে নিতে পারবো যে এক পয়েস বলতে আমরা কি বুঝি। তাহলে সিরিয়াস পদ্ধতিতে সান্দ্রতাঙ্কের একক পয়েস, তাহলে এক পয়েস কি না এ সমান যদি 1 সেমি স্কয়ার হয়, dx সমান যদি 1 সেমি হয়, dv সমান যদি 1 সেমি পার সেকেন্ড হয়, f সমান যদি 1 ডাইন হয়, তাহলে সান্দ্রতাঙ্ক ইটা সমান আমরা 1 পয়েস বলতে পারবো। অর্থাৎ এখান থেকে কিভাবে বলবো আমরা না 1 সেমি স্কয়ার ক্ষেত্রফল বিশিষ্ট দুটি তরলের স্তর পরস্পরের সঙ্গে 1 সেমি দূরত্বে থেকে 1 সেমি পার সেকেন্ড আপেক্ষিক গতিবেগ বজায় রাখার জন্য যদি 1 ডাইন সান্দ্রতা বল ক্রিয়া করে তখন সেই তরলের সান্দ্রতাঙ্ককে আমরা 1 পয়েস বলবো। অনুরূপভাবে 1 ডেকা পয়েসও বলতে পারবো। কিভাবে 1 মিটার স্কয়ার ক্ষেত্রফল বিশিষ্ট দুটি তরলের স্তর পরস্পর থেকে 1 মিটার দূরত্বে থেকে 1 মিটার পার সেকেন্ড আপেক্ষিক গতিবেগ বজায় রাখার জন্য যদি 1 নিউটন সান্দ্রতা বল ক্রিয়া করে তখন সেই তরলের সান্দ্রতাঙ্ককে আমরা 1 ডেকা পয়েস বলবো। এই পয়েস আর ডেকা পয়েসের মধ্যে সম্পর্ক হলো 1 ডেকা পয়েস সমান 10 পয়েস, 1 ডেকা পয়েস সমান 10 পয়েস। এটা হলো পয়েস আর ডেকা পয়েসের মধ্যে সম্পর্ক। এখান থেকে আমরা এই সান্দ্রতাঙ্কের মাত্রা বা ডাইমেনশনও নির্ণয় করে নিতে পারবো। সান্দ্রতাঙ্কের মাত্রা নির্ণয় করে নিই আমরা না f সমান ইটা a ইন্টু ডিভি বাই ডিএক্স বা ইটা সমান f dx বাই a dv। এখান থেকে সবার মাত্রাগুলো বসিয়ে দিলে আমি ইটার মাত্রাটা বের করে নিতে পারবো। f এর মাত্রা mlt - 2, dx এর মাত্রা l, a মানে ক্ষেত্রফলের মাত্রা l স্কয়ার, এটা lt টু দি পাওয়ার -1, তাহলে একটা l কাটলো, এখানে একটা l কাটলো, t টু দি পাওয়ার -1টা কাটলো, তাহলে সান্দ্রতাঙ্কের মাত্রা হয়ে গেল m l টু দি পাওয়ার -1, t টু দি পাওয়ার -1 হলো সান্দ্রতাঙ্কের মাত্রা। এই সান্দ্রতাঙ্ক যার কথা আলোচনা হচ্ছে এটা চাপ এবং উষ্ণতার উপর নির্ভর করে। এখন চাপ যত বাড়ানো হবে তরলের ক্ষেত্রে বা গ্যাসের ক্ষেত্রে চাপ যত বাড়ানো হবে তার সান্দ্রতাঙ্ক তত বৃদ্ধি পাবে এবং উষ্ণতা যত বাড়ানো হবে তার সান্দ্রতাঙ্ক তত হ্রাস পাবে। এই হলো সান্দ্রতাঙ্ক যে বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করে সেটা নিয়ে আলোচনা। এবারে আমরা যে অংশটা নিয়ে আলোচনায় আসবো যেটা একটু আগেই বলা হচ্ছিল যে শান্ত প্রবাহ এবং অশান্ত প্রবাহ। এখন এই শান্ত প্রবাহ বলা হলো যে যখন তরল বা গ্যাসের গতিবেগটা যখন কম থাকবে তখন সেটা শান্ত বা ধারাবাহিক প্রবাহ, গতিবেগটা বেশি হয়ে গেলে সেটা হয়ে যাবে অশান্ত বা বিক্ষুব্ধ বা টার্বুলেন্ট ফ্লো হয়ে যাবে। এখন তরল প্রবাহের বা গ্যাসীয় প্রবাহের গতিবেগ বৃদ্ধি করতে করতে যে গতিবেগের জন্যে প্রবাহটা শান্ত প্রবাহ থেকে অশান্ত প্রবাহে রূপান্তরিত হবে বা পরিণত হবে সেই গতিবেগটাকেই আমরা বলবো সন্ধি গতিবেগ বা ক্রিটিক্যাল ভেলোসিটি। এখন একটু দেখি যে এই সন্ধি গতিবেগ প্রবাহের ক্ষেত্রে যে সন্ধি গতিবেগটাকে আমরা ভিসি দিয়ে প্রকাশ করি। সন্ধি গতিবেগটা কি কি বিষয়ের উপর নির্ভর করে দেখি। প্রবাহের ক্ষেত্রে সন্ধি গতিবেগ সান্দ্রতাঙ্কের সঙ্গে সমানুপাতিক, সান্দ্রতাঙ্ক বাড়লে সন্ধি গতিবেগ বাড়বে। সন্ধি গতিবেগটা ঘনত্বের সাথে ব্যস্তানুপাতিক তরল বা গ্যাসের। সন্ধি গতিবেগটা তরল বা গ্যাসের প্রবাহের যে বৈশিষ্ট্য খাতের দৈর্ঘ্য বা ক্যারেক্টারিস্টিক লেন্থ তার সঙ্গে ব্যস্তানুপাতিক। বৈশিষ্ট্য খাতের দৈর্ঘ্য বলতে একটা তরল যদি নলের মধ্য দিয়ে প্রবাহিত হয় তাহলে বৈশিষ্ট্য খাতের দৈর্ঘ্য বলতে আমরা বুঝি নলটার ব্যাসার্ধ বোঝায়।
ঠিক আছে, তাহলে এই কতগুলো বিষয়ের উপরে সন্ধি গতিবেগ বা ক্রিটিক্যাল ভেলোসিটিটা নির্ভর করে। তাহলে সবগুলোকে একত্রিত করলে ভিসি সমানুপাতিক ইটা বাই রো এল এলো। সমানুপাতিককে সমান করতে গেলে একটি ধ্রুবক আমাদের আনতে হয়, তাহলে এখানে যেটা নিয়ে আসি না ভিসি সমান কে ইটা বাই রো এল। এই কেটাকে বলা হয় রেনল্ডস নাম্বার। এই কেটাকে বলা হয় রেনল্ডস নাম্বার বা রেনল্ডের সংখ্যা বলা হয়। এটা একটা মাত্রাহীন, আমরা যে মাত্রা যদি নির্ণয় করি দেখবো আমরা কে বা রেনল্ডস সংখ্যা এটা মাত্রাহীন একটা রাশি, এবং এই কে বা রেনল্ডস নাম্বার এটা যদি জানা থাকে এর মাধ্যমে কোন তরলের প্রবাহ শান্ত বা কোন তরলের প্রবাহ অশান্ত তা আমরা নির্ণয় করতে পারবো। সাধারণত এই কে বা রেনল্ডস নাম্বারের মানটা যদি 2300 2300 মানে কে ইজ লেস দ্যান 2300, তখন তরলের সেই ধরনের প্রবাহটাকে আমরা শান্ত প্রবাহ বা ধারারেখ প্রবাহ বা স্ট্রিমলাইন ফ্লো বলবো। আর যদি কে এর মানটা মানে রেনল্ডস নাম্বারের মানটা 2300 থেকে বেশি হয় তখন সেই তরলের প্রবাহটাকে আমরা অশান্ত বা বিক্ষুব্ধ বা টার্বুলেন্ট ফ্লো বলবো। তাহলে এই হলো ধারারেখ এবং অধারারেখ যে প্রবাহ এবং সেই সংক্রান্ত কিছু আলোচনা। এবার আমরা যে অংশটা নিয়ে আলোচনায় আসবো সেটি হলো ধারাবাহিকতার সমীকরণ বা ইকুয়েশন অফ কন্টিনিউটি নিয়ে আমরা একটু আলোচনা করব। ধারাবাহিকতার সমীকরণ। ধারাবাহিকতার সমীকরণ বা ইকুয়েশন অফ কন্টিনিউটি। ব্যাপারটা কি বলছে না, কোনো নলের বা কোনো জায়গার মধ্য দিয়ে যখন তরল প্রবাহিত হচ্ছে বা বায়ু বা গ্যাস প্রবাহিত হচ্ছে, তাই প্রবাহিত হওয়ার সময় যে কোনো প্রস্থচ্ছেদ মানে এমনি ধারারেখ প্রবাহের ক্ষেত্রে, প্রবাহ বলতে এখানে সবই আদর্শ ধারারেখ প্রবাহ, তো ধারারেখ প্রবাহের ক্ষেত্রে তার যে কোনো প্রস্থচ্ছেদে প্রতি একক সময়ে যে পরিমাণ প্রবাহ হবে বা যে পরিমাণ তরল বা গ্যাস প্রবাহিত হবে তাদের ভর সবসময় ধ্রুবক থাকবে। এটি ধারাবাহিকতার সমীকরণে বলছে। যেমন একটা নল আমি যদি এখানে আঁকি, একটা অসম প্রস্থচ্ছেদের নলের আমি এখানে ছবি এঁকেছি। এখন যার এদিকের পৃষ্ঠতলটি এক্স, ধরা যাক এদিকের পৃষ্ঠতলটি ওয়াই, এর মধ্য দিয়ে তরল বা গ্যাস যে কোনো প্রবাহিত হচ্ছে। এর ক্ষেত্রফল A1, এই অংশটার ক্ষেত্রফল A2। এখানকার তরলের কণাগুলোর গতিবেগ V1, এখানকার তরলের কণাগুলোর গতিবেগ V। এই প্রান্তে তরলের ঘনত্ব ρ1, এই প্রান্তে তরলের ঘনত্ব ρ2। তাহলে ধারাবাহিকতার সমীকরণ বা ইকুয়েশন অফ কন্টিনিউটি বলছে যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে প্রতি একক সময়ে যে পরিমাণ তরল প্রবাহিত হবে বা যে পরিমাণ তরল তার ভরটা সবসময় একই থাকবে। তাহলে A1 মানে যেটা এক্স প্রান্তে A1 প্রস্থচ্ছেদের যে অংশটি রয়েছে তার মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে যে পরিমাণ তরল প্রবাহিত হচ্ছে তার ভর কত হবে, তার আয়তন হবে A1 V1 হলো আয়তন। আয়তনটাকে ঘনত্ব দিয়ে গুণ করলাম, তাহলে হলো এই প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে প্রবাহিত তরলের ভর। আর এই যে এদিকের প্রস্থচ্ছেদ অর্থাৎ ওয়াই অংশ, তার মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে প্রবাহিত তরলের ভর কত হবে না, প্রবাহিত তরলের ভর হবে A2 V2 ρ। এখন অ্যাকর্ডিং টু ইকুয়েশন অফ কন্টিনিউটি, ধারাবাহিকতার সমীকরণ অনুযায়ী যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে প্রবাহিত তরলের ভর সবসময় সমান হয়, স্বাভাবিক সমান হওয়ারই কথা। এখান দিয়ে প্রতি সেকেন্ডে যে পরিমাণ তরলের ভর প্রবাহিত হচ্ছে এখান দিয়ে প্রতি সেকেন্ডে সেই পরিমাণ তরলকেই প্রবাহিত হতে হবে, কারণ তরল তো মাঝে জমে যাওয়ার কোনো জায়গা নেই, অর্থাৎ সমস্ত তরলকে প্রবাহিত হতে হবে। অর্থাৎ অ্যাকর্ডিং টু ইকুয়েশন অফ কন্টিনিউটি এই দুজন সমান। আর যেহেতু আমি যদি তরলের কথা ভাবি, তরল তো অসংলম্ব, তারা সংগমিত হয় না, সেজন্য এই প্রান্তে তরলের ঘনত্ব যদি ρ1 আর ওই প্রান্তে তরলের ঘনত্ব ρ2, তা নয়
দু প্রান্তেই তরলের ঘনত্বটা সমান হবে, অর্থাৎ ρ1 আর ρ2 ঘনত্বগুলো সমান হওয়ার জন্য আমরা এখান থেকে লিখতে পারবো A1V1 সমান A2V2, অর্থাৎ বা এটাকে লিখতে পারবো যে V1/V2 সমান A2/A1, বা এটাকে আমরা বলতে পারবো V সমানুপাতিক 1/A। অর্থাৎ তরলের গতিবেগটা তার প্রস্থচ্ছেদের সাথে ব্যস্তানুপাত থাকে, অর্থাৎ যে প্রান্তে তরলের নলটার প্রস্থচ্ছেদটা বেশি হবে সেই প্রান্তে তরলের গতিবেগটা কম হবে, যে প্রান্তের প্রস্থচ্ছেদটা কম হবে সেই প্রান্তে গতিবেগটা বেশি হবে। অর্থাৎ এটা হলো ধারাবাহিকতা সমীকরণ বা ইকুয়েশন অফ কন্টিনিউটি। এটা আমরা বাস্তবভাবে ভাবলেও পেয়ে যাবো আমরা। আসলে যখন নদী প্রবাহিত হয়, নদীর সব জায়গা তো সমান চওড়া নয়। আমরা দেখব নদীর যে জায়গাটা বেশি চওড়া হবে, তুলনামূলকভাবে নদীর চওড়া যে জায়গাটা বেশি হবে সেই জায়গার প্রস্থচ্ছেদ বা ক্ষেত্রফলটা বেশি, সেই জায়গায় নদীর জলের গতিবেগ কিন্তু কম। মাঝিরা চেষ্টা করে সেই জায়গা দিয়ে যায় নৌকাটাকে নিয়ে যাওয়ার, কিন্তু যে জায়গায় নদীটা সরু হয়ে গেছে, যে জায়গায় নদীটা প্রস্থচ্ছেদটা কম, সেই জায়গায় কিন্তু নদীর জলের গতিবেগটা তুলনামূলকভাবে বেশি হবে অ্যাকর্ডিং টু ইকুয়েশন অফ কন্টিনিউটি। সেই জায়গা দিয়ে মাঝিরা খুব একটা পারাপার করতে চায় না, কারণ সেখানে নদীর জলের গতিবেগ কিন্তু তুলনামূলকভাবে অনেকটাই বেশি হবে। তাহলে এই হলো ধারাবাহিকতা সমীকরণ বা ইকুয়েশন অফ কন্টিনিউটি। এরপর আমরা যেটা নিয়ে আলোচনা করতে আসবো সেটি হলো প্রান্তীয় বেগ বা টার্মিনাল ভেলোসিটি। এখন প্রান্তীয় বেগ বা টার্মিনাল ভেলোসিটি কি না, কোনো একটা পাত্রে একটা পাত্র রয়েছে, পাত্রে তরল দ্বারা পূর্ণ রয়েছে, বলছে কোন একটা সান্দ্র তরলের মধ্যে যদি কোনো একটা বস্তুকে ফেলে দেওয়া যায়, কোনো একটা ছোট আকারের বস্তুকে ফেলে দেওয়া যায়, তাহলে সেই বস্তুটা প্রথম দিকে ত্বরণ নিয়ে নিচের দিকে পড়লেও কিছুটা সময় পর সমবেগ নিয়ে বস্তুটা নিচের দিকে পড়তে থাকে। এই সমবেগ যে সমবেগ নিয়ে বস্তুটা নিচের দিকে পড়ছে এরই নাম প্রান্তীয় বেগ বা টার্মিনাল ভেলোসিটি। মূলত বস্তুটা তরলের মধ্যে পড়ার সময় বস্তুটা তরলের যে জায়গায় পড়লো সেই জায়গায় তরলের সঙ্গে তরলটা নিচের দিকে নামতে থাকবে এবং সেখানে তরলের সঙ্গে বস্তুর একটা আসঞ্জনজনিত বল ক্রিয়া করবে। তার ফলে হবে কি না, বস্তুটা নিচের দিকে পড়ার সময় কিছুটা দূরত্ব যাবার পর বস্তুর ওপরে মোট কার্যকরী বল শূন্য হবে, দেখাবো এক্ষুনি। তার ফলে বস্তুটা একেবারে সমবেগ নিয়ে নিচের দিকে পড়তে থাকবে। এই বেগটার নামই হলো প্রান্তীয় বেগ বা টার্মিনাল ভেলোসিটি। এই প্রান্তীয় বেগ বা টার্মিনাল ভেলোসিটির ক্ষেত্রে ধরা যাক এই হলো সেই বস্তুটার ব্যাসার্ধ যদি আর হয়, এখন স্টোকস এই সংক্রান্ত একটি সূত্র দিয়েছে, এটা স্টোকস ল বা স্টোকসের সূত্র নামে পরিচিত। স্টোকস কি বললেন না, আর ব্যাসার্ধ বিশিষ্ট কোন একটি গোলক ইটা সান্দ্রতাঙ্কের কোন তরলে ভি প্রান্তীয় বেগ নিয়ে যদি নিচের দিকে পড়তে থাকে, তাহলে সান্দ্রতার জন্যে যে বিরুদ্ধ বল বস্তুটার উপরে ক্রিয়া করবে সেই সান্দ্রতা জনিত বিরুদ্ধ বল F সমান 6 পাই ইটা আর ভি, এটাই স্টোকস বলেছেন, তার সূত্র তিনি প্রমাণও করেছেন। এটাই আমাদের কাছে স্টোকসের সূত্র নামে পরিচিত। এখন আমরা একটু দেখি যে স্টোকসের সূত্র অনুযায়ী এই যে বস্তুটা কেন সমবেগ নিয়ে নিচের দিকে পড়ছে। এখন সমবেগ নিয়ে নিচের দিকে পড়ছে মানে বস্তুটার উপরে মোট কার্যকরী বল নিশ্চয়ই শূন্য। এখন দেখা যাক এই বস্তুটার উপরে কি কি বল ক্রিয়া করছে একটু জানা যাক। এখন স্বাভাবিকভাবে যে কোনো বস্তুর ওজন মানে mg নিচের দিকে ক্রিয়া করবে, বস্তুটির ওজন নিচের দিকে ক্রিয়া করেছে। দ্বিতীয়ত এই বস্তুটা কিছুটা পরিমাণ তরলকে অপসারণ করেছে, অপসারিত তরলটা বস্তুর উপরে একটি ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করেছে, এটাকে আমরা প্লবতা বা প্লবক বল বলি। তাহলে বস্তুর উপরে আর একটা ঊর্ধ্বমুখী বল ক্রিয়া করেছে, এটা আসলে প্লবতা বা প্লবক বল।
এই দুটো বল ছাড়াও অ্যাকর্ডিং টু স্টোকসের সূত্র অনুযায়ী বস্তুর গতির বিরুদ্ধে আরও একটা বল ক্রিয়া করবে, যেটা স্টোকসের সূত্র অনুযায়ী সান্দ্রতা জনিত বিরুদ্ধ বল, সেটাও ক্রিয়া করবে বিরুদ্ধ উপরের দিকে। এখন এই বস্তুটার উপরে এই তিন ধরনের বল ক্রিয়া করবে, তার ফলে বস্তুটা সমবেগে নিচের দিকে নামছে, তার মানে বস্তুটার উপরে কার্যকরী বল শূন্য। তাহলে বস্তুটার উপরে কার্যকরী বল শূন্য কি করে হয়? তারা নিশ্চয়ই ওপরের দুটো মোট বলের সমষ্টি নিচের যে ওজন বা এমজি এরা নিশ্চয়ই সমান। অর্থাৎ এক্ষেত্রে আমরা লিখতে পারবো কি না, এ প্লাস এফ বি ইজ ইকুয়াল টু এমজি লিখতে পারবো আমরা। তাহলে এফ সমান এখান থেকে লিখতে পারবো আমরা এমজি মাইনাস এফ বি। আচ্ছা, এফ মানে তো অ্যাকর্ডিং টু স্টোকস ল 6 পাই ইটা আর ভি, এটা স্টোকসের সূত্র অনুযায়ী। এম হলো ভর, কার ভর? না বস্তুর ভর। আচ্ছা, বস্তুর আয়তন কত? না বস্তুর আয়তন 4/3 পাই আর কিউ হলো গোলকাকার বস্তুটার আয়তন। আয়তনকে বস্তুর ঘনত্ব দিয়ে গুণ করলাম, হলো বস্তুর ভর, পাশে একটা জি ছিল, জি লিখলাম, ঠিক আছে কিনা? এবার এফ বিটা কি? এফ বিটা হলো বস্তুর ওপরে যে প্রবতা বল, আমরা জানি প্রবতা বল কতটা হয় না বস্তুর দ্বারা অপসারিত তরলের ওজন। তাহলে অপসারিত তরলের আয়তন কত? না বস্তু সর্বদা নিজের আয়তনের সমান আয়তনের তরল অপসারণ করে। তাহলে অপসারিত তরলের আয়তন হলো এটা। অপসারিত তরলের আয়তনকে তরলের ঘনত্ব দিয়ে গুণ করলাম, তাহলে হলো তরলের ভর। তরলের ভরকে জি দিয়ে গুণ করলাম, হলো তরলের ওজন, ঠিক আছে? এরপর তাহলে কি দাঁড়াচ্ছে 6 পাই ইটা আর ভি, এখান থেকে 4/3 পাই আর কিউ কমন নিয়ে নিলাম, ডি মাইনাস রো এলো ইন্টু জি এলো। কিছু কাটাকাটি গেলে কাটাকাটি করা যেতে পারে, একটা পাই কাটছে বোধ হয়, একটা আর কাটছে, মানে এটা আর স্কোয়ার হলো, 6টাকে কাটলে 3, 6টাকে কাটলে 2, তাহলে প্রান্তীয় বেগ ভি সমান আসছে 2/9 আর স্কোয়ার ইন্টু ডি মাইনাস রো ইন্টু জি বাই। এটাই প্রান্তীয় বেগের সূত্র, ভি সমান 2/9 আর স্কোয়ার ইন্টু ডি মাইনাস রো ইন্টু জি বাই এটা। এবং এখান থেকে পরিষ্কার যে ভি সমানুপাতিক কিন্তু আর স্কোয়ার। অর্থাৎ মানে বৃষ্টির ফোঁটার সময় আমরা দেখবো, বৃষ্টি যদি খুব ছোটো ছোটো ক্ষুদ্র ক্ষুদ্র ফোঁটা হয়, তাহলে কিন্তু তার ব্যাসার্ধ কম হওয়ার জন্য প্রান্তীয় বেগ কম হয়, তখন বৃষ্টিটা পড়তে থাকে না। কিন্তু বৃষ্টির ফোঁটা যথেষ্ট বেগ বড় হয়ে গেলে তখন তার ব্যাসার্ধটাও বাড়ে, প্রান্তীয় গতিবেগটা বাড়ে। এবং ডি মাইনাস রো যদি কখনো কখনো বস্তুর ঘনত্বটার থেকে যদি তরলের ঘনত্ব বেশি হয়, তখন কিন্তু বস্তুটা ওপর থেকে নিচে না পড়ে নিচের দিকে ওপরের দিকে হবে, কারণ ডি এর থেকে রোটা যদি বেশি হয়ে যায় তখন ওটা ঋণাত্মক হয়ে যাবে। যেমন একটা বুদবুদ, জলের মধ্যে যে বায়ু বুদবুদ সৃষ্টি হয়, সেই বুদবুদটা নিচের দিকে না নেবে, বুদবুদটা ওপরের দিকে ওঠে। এই সমস্ত ঘটনাগুলো এখান থেকে আমরা ব্যাখ্যা করতে পারবো, বা এই সমস্ত উদাহরণ, আরও যা সমস্ত উদাহরণ আছে এগুলো আমরা এখান থেকে ব্যাখ্যা করতে পারবো। এরপরে আমরা যে অংশটা নিয়ে একটু আলোচনায় আসবো সেটি হলো বার্নৌলির উপপাদ্য বা বার্নৌলিস থিওরি। এখন বার্নৌলির উপপাদ্য বা বার্নৌলিস থিওরি কি বলছে না, আসলে প্রবাহ যখন প্রবাহিত হয়, মানে তরল বা গ্যাস যখন প্রবাহিত হয়, তাদের মধ্যে 3 ধরনের শক্তি আছে। কি কি না, এক স্থিতিশক্তি, গতিশক্তি এবং চাপ শক্তি। এই 3 ধরনের শক্তি তাদের মধ্যে আছে, স্থিতিশক্তি, গতিশক্তি এবং চাপ শক্তি রয়েছে। এখন বার্নৌলি তার উপপাদ্যে তিনি বলছেন, কোনো আদর্শ তরলের ক্ষেত্রে ধারার এক আদর্শ তরল বলতে যেটা অসংরম্য হবে, যেটা মানে আরও তরলের যে সাধারণ ধর্ম সেগুলো মেনে চলবে, আদর্শ তরলের ক্ষেত্রে ধারারেখ প্রবাহের জন্য যে কোনো বিন্দুতে, ওই প্রবাহের যে কোনো বিন্দুতে প্রতি একক আয়তনে এই স্থিতিশক্তি, গতিশক্তি এবং চাপ শক্তি, এদের 3 জনের সমষ্টি বা যোগফল ধ্রুবক হবে। একথা বার্নৌলি তার উপপাদ্যে বললেন। আমরা গাণিতিক রূপটা প্রতিষ্ঠা করার চেষ্টা করি। এমনি সাধারণ ক্ষেত্রে আমরা জানি স্থিতিশক্তি হয় mgh, একথা আমাদের জানা আছে। তাহলে এখানে বলছে প্রতি একক আয়তনের স্থিতিশক্তি, তাহলে একক আয়তন মানে আয়তন দিয়ে ভাগ করতে হবে, তাহলে একক আয়তনের স্থিতিশক্তি।
তাহলে একক আয়তনের শক্তি কত হলো, m/v মানে ঘনত্ব হলো। তাহলে ঘনত্ব মানে তাহলে রো জি এইচ, তাহলে এটা কি হলো, একক আয়তনের স্থিতিশক্তি। একক আয়তনের স্থিতিশক্তি। গতিশক্তি কত হয় না, গতিশক্তি হয় আমরা জানি হাফ এম ভি স্কোয়ার হয় গতিশক্তি। তাহলে একক আয়তনে গতিশক্তি কত হবে, না তাকে তাহলে আবার সেই m/v, ভর বাই আয়তন মানে ঘনত্ব, তাহলে হাফ রো ভি স্কোয়ার। তৃতীয় আছে চাপ শক্তি। চাপ শক্তি হয় কত না P × V হলো চাপ শক্তি, চাপ শক্তির পরিমাণ। তাহলে একক আয়তনে চাপ শক্তি কত হবে, তাকে আয়তন দিয়ে ভাগ করতে হবে, কাটাকাটি করলে কত আসছে। তাহলে বার্নৌলি তার উপপাদ্যে যেটা বলছেন যে এই তিন ধরনের শক্তির যোগফলটা ধ্রুবক হবে, অর্থাৎ এই রো জি এইচ হাফ রো ভি স্কোয়ার প্লাস পি ইজ ইকুয়াল টু ধ্রুবক। সবাইকে যদি রো জি দিয়ে ভাগ করি তাহলে আসবে এইচ প্লাস ভি স্কোয়ার বাই 2g প্লাস পি বাই রো জি ইজ ইকুয়াল টু ধ্রুবক। তাহলে এই হলো বার্নৌলির উপপাদ্যের গাণিতিক রূপ। আমরা এখানে আরেকটা নাম আছে আমরা বলে নিই, এই এইচ এটাকে বলা হয় উচ্চতা শীর্ষ, ভি স্কোয়ার বাই 2g এটাকে বলা হয় বেগ শীর্ষ, ভেলোসিটি হেড, আর পি বাই রো জি এটাকে বলা হয় চাপ শীর্ষ বা প্রেসার হেড। ইজ ইকুয়াল টু ধ্রুবক। এটা বার্নৌলি তার উপপাদ্যের গাণিতিক রূপে বললেন। এই বার্নৌলির উপপাদ্যে অনেক বাস্তব প্রয়োগ আছে আমরা জানি। যেরকম আমরা জানি যে ঝড়ের সময় টিনের চাল উড়ে যায়, তার কারণ এখান থেকে পাবো না। বার্নৌলির উপপাদ্যে মূলত যেটা বলছে যে স্থিতিশক্তি, গতিশক্তি এবং চাপ শক্তির যোগফল। একটা নির্দিষ্ট জায়গার ক্ষেত্রে স্থিতিশক্তি যদি ধ্রুবক হয় তাহলে মূলত যেটা তিনি বলতে চাইছেন একটা ব্যাখ্যা পাওয়ার জন্য, যে চাপ শক্তি আর গতিশক্তি এদের যোগফল ধ্রুবক একটা নির্দিষ্ট জায়গার জন্য। তাহলে এদের যোগফল ধ্রুবক মানে কি না, কোনো কারণে যদি গতিশক্তি বৃদ্ধি পায় তাহলে চাপ শক্তি হ্রাস পাবে। ঠিক তেমনি ঝড়ের সময় যখন টিনের চালের ওপর দিয়ে প্রচণ্ড বেগে বায়ু প্রবাহিত হয়, তাহলে বায়ু প্রবাহের বেগটা বাড়ার জন্যে, তার গতিবেগ বাড়ার জন্য তার গতিশক্তি বেড়ে যাবে। গতিশক্তি বাড়লে বার্নৌলির উপপাদ্য অনুযায়ী চাপ শক্তিটাকে কমতে হবে, অর্থাৎ টিনের চালের ওপরে অংশের চাপ বা চাপ শক্তিটা কমে যাবে। হোয়ারাস তার ঘরের মধ্যে নিচের অংশ কিন্তু উচ্চ চাপে থাকবে, তখন নিচে থেকে ওপরের দিকে একটা অসম বল টিনের চালের ওপর ক্রিয়া করবে, তারপরে টিনের চালটা উড়ে যেতে বাধ্য হবে। দুটি জাহাজ একসঙ্গে যেতে যেতে তারা পরস্পর কাছে চলে আসে, একই বার্নৌলির উপপাদ্য ব্যাখ্যা করতে পারি। এরোপ্লেন যাওয়ার সময় তার কী হয় না, সামনে প্রপেলার থাকে আমরা জানি, এবং প্রপেলার কি করে না সামনের বায়ুটাকে নিয়ে উড়োজাহাজের ওপর দিয়ে পাঠিয়ে দেয়, যার ফলে উড়োজাহাজের ওপরের অংশ দিয়ে প্রচণ্ড বেগে বায়ু প্রবাহ হওয়ার ফলে ওপরের অংশের বায়ুর গতিশক্তি বাড়ে, ওপরের অংশের বায়ুর চাপ শক্তি কমে যায়। বায়ুর চাপটা ওপরের অংশে কমে যাওয়ার ফলে উড়োজাহাজটা ওপরের দিকে উঠতে পারে। জমিতে চাষ করার সময় যে স্প্রেয়ার মেশিন হয়, স্প্রেয়ার মেশিন যে কাজ করে, সেক্ষেত্রেও একই ঘটনা বার্নৌলির উপপাদ্য প্রয়োগ করা হয়। সেক্ষেত্রে নলের মুখটার ওপর দিয়ে হাতলটাকে টানার ফলে নলের মুখটার ওপর দিয়ে বায়ু প্রবাহিত হয়। বায়ু প্রবাহিত হওয়ার ফলে নলের মুখের ওপর দিয়ে বায়ুর গতিশক্তি বৃদ্ধি পায়, মানে বায়ুর চাপ শক্তি বৃদ্ধি পায়, এই গতিশক্তি বৃদ্ধি পায় ফলে চাপ শক্তি কমে যায়। অর্থাৎ নলের মুখের ওপরের অংশটা নিম্নচাপ অঞ্চলে পরিণত হয়, তখন তরলটা নিচে থেকে ওপরের দিকে মানে উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে উঠে আসে, বায়ু প্রবাহের মুখে পড়ে তরলটা চারিদিকে ছড়িয়ে পড়ে। এইভাবে নানান ঘটনা বার্নৌলির উপপাদ্য দ্বারা আমরা ব্যাখ্যা করতে পারি। তাহলে এই হলো বার্নৌলির উপপাদ্য, এবং এর আরও বিভিন্ন ব্যাখ্যা রয়েছে।
এবং আরও কিছু প্রশ্ন আছে ছাত্রছাত্রীরা ওখানটা দেখলেই এখান থেকে তরিশিলের উপপাদ্য বা আরও অন্যান্য যেগুলো আছে ওগুলো একই ধরনের জিনিস এখান থেকেই পরপর সেগুলো পাওয়া যাবে। যদি কোনো অসুবিধা হয় প্রশ্ন দিলেই জানতে পারা যাবে। ছাত্রছাত্রীরা ভালো করে এই অংশটি পড়বে এবং সমস্ত যে অংশটি রয়েছে প্রশ্ন যদি কিছু থাকে সেই প্রশ্ন আমাকে কমেন্ট বক্সে লিখে পাঠাবে, উত্তর দেওয়ার আমি চেষ্টা করব। সবাই বাড়িতে থাকবে, সুস্থ থাকবে এবং চ্যানেলটির সমস্ত ভিডিও পেতে গেলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।